নমস্কার বন্ধুরা, ভারতীয় সংস্কৃতি শিক্ষা সংসদ প্রযোজিত শিবাজির সঙ্গে অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি জানি আপনারা অপেক্ষা করে থাকেন শিবাজির সঙ্গে অনুষ্ঠান দেখার জন্য, কেননা প্রতিদিনই আমি কোনো না কোনো সেই গেস্টকে নিয়ে আসি, সেই অতিথিকে নিয়ে আসি যিনি স্বমহিমায় উদ্ভাসিত। অন্তরের দৃষ্টি দিয়ে যখন দেখা হয়, আমরা তো বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখি, বাহ্যিক দৃষ্টি যেখানে থেমে যায় অন্তর্দৃষ্টি সেখানে খুলে যায়। আজ আমার অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক, আবৃত্তিকার অমরেশ মিত্র। অমরেশ দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। আমার অনেকদিন ইচ্ছা ছিল তোমাকে নিয়ে আমার এপিসোডে একটা অনুষ্ঠান করব। আজকে সেই মহেন্দ্রক্ষণে পেয়ে আমি খুব আহ্লাদিত। আমারও খুব ভালো লাগছে যে আমারও একটা ইচ্ছে ছিল তোমার সঙ্গে কথা পরিচয় হওয়ার পরে, কিন্তু আজকে আসতে পেরে আমারও খুব ভালো। আমার সাথে তোমার প্রথম পরিচয় হয়েছে কবিতার মধ্য দিয়ে, আবৃত্তি শুনে। তোমার কবিতাই আমি শুনেছিলাম এবং আমি বারবার শুনেছিলাম। আমি সুমনকে বলেছিলাম যে কবিতাটা একবার চালাও, একবার শুনি। খুব ভালো লেগেছিল, তখন থেকেই খুব ইচ্ছে ছিল তোমার সঙ্গে পরিচয় হোক, কিন্তু আজকে এই জায়গায় পরিচয় হয়ে গেল। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মন থেকে চাইলে মনে হয় এভাবেই হয়ে যায়, তাই না? আর সুমন আমাকে বলেছিল তুমি অমরেশ দাকে নিয়ে একটা কাজ করো। আমি বলেছিলাম অবশ্যই। আমার বন্ধুরা জানে আমার এই আড্ডাতে যেমন সেলিব্রিটি গেস্ট থাকে, মানে সেমি সেলিব্রিটি গেস্ট থাকে, এবং আমি চাই আপনার মতন যারা আছেন এত গুণী মানুষ তাকে নিয়েও কাজ করার। হ্যাঁ, এটা আমি অনেক সাড়া পেয়েছি, সবাই খুব ভালো বলছেন। প্রথমেই একটা কি, আপনি কবিতাও লিখছো, কবিতা দিয়ে শুনবো না আবৃত্তি দিয়ে, কোনটা দিয়ে শোনাবে? কোনটায় তুমি লিখলে এই মুহূর্তে? আমি আমার লেখা কবিতা একটু পরেই শোনাই। আচ্ছা আচ্ছা, আমরা কি শরণাপন্ন হবো রবি ঠাকুরের? আমরা নজরুল ইসলামের একটা কবিতা বলি, বা কিংবা এবার নজরুল ইসলামের দেখুন, এটা আমি আলোচনা শুনেছি আপনার একটা বিগত শোতে, শুনলাম যে আপনি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলতে একদমই রাজি নন। আমিও একদমই রাজি নই, কারণ পুবের হাওয়া কিংবা দোলন চাপা কাব্যগ্রন্থের কবিতাগুলো পড়লে, গানের আড়াল চক্রবাক কাব্যগ্রন্থ পড়লে কি রোমান্টিক কবিতা, অথচ কিংবা সাম্যবাদের কবিতাগুলো বলুন, যে যেখানে কবি একদম মানবতাবাদী, সেখানে কবিকে একটা জায়গায় আটকে রাখার কোনো মানে হয় না। আমি তো প্রতিবাদ করি এবং বিভিন্ন জায়গায় গিয়েও তাই একই কথা বলি। একদমই তাই। আজকে নজরুল ইসলামের আমি কবিতাটা পুরো বলবো না, হয়তো কবিতাটা অল্পই বলি, অংশ বিশেষই হোক না, কবিতাটা অনেক বড়। যদি আর বাঁশি না বাজে। সাধারণ কবিতাটা সাধারণ। বন্ধুগণ, আপনার যে সগাত আজ হাতে তুলে দিলেন, তা আমি মাথায় তুলে নিলাম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুরই ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনাময় যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিবাদনে সেনাদলের তুজ্য পাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। এ দেশে জন্মেছি বলে আমি শুধু এই দেশের এই মানুষেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ, সেই সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। এখান থেকে আমরা কবিতাটা একটুখানি শেষের দিকে যদি চলে যাই, তাহলে নজরুল ইসলামের কি আকুতি, যে যেখানে নজরুল কবি বলছেন, যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নিচে নামতে হয়, সেদিন আমায় মনে করবেন না আমি সে নজরুল। সে নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল।
যদি আর বাঁশি না বাজে। আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। সত্যি তাই, সত্যি তাই। মানে কতটা খেদ, কতটা আরতি এর মধ্যে রয়েছে, মানে সত্যি ভাবা এবং যায় না। এবং সত্যি কথা বলতে কি, যে নজরুলের সমসাময়িক সময়ে যেমন তিনি কখনো কোনো স্বীকৃতি পাননি, স্বীকৃতি তিনি চাননি, কিন্তু পাননি, কিন্তু তার পরবর্তীকালেও আমরা কবিকে কিন্তু সেই সম্মানটুকু দিতে পারিনি। এটা তো আমি সবসময় বলি বিভিন্ন জায়গায় গিয়ে, নজরুলকে আমরা সেই সম্মান দিতে পারিনি, যে সম্মান আমাদের কি বলবো পার্শ্ববর্তী রাষ্ট্র তারা তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছে। এবং শুধু মর্যাদা দেননি, কাজে করে দেখা। কিন্তু নজরুলের ইচ্ছে ছিল কিন্তু মানে প্রমীলা দেবীর যেখানে মানে কবর দেওয়া হয়েছে তার পাশে কিন্তু তাকে কবর দেওয়া হোক, কিন্তু তার যখন ইচ্ছা ছিল, কিন্তু ওদেশ তো তখন আর তাকে দিলেন না, যেহেতু জাতীয় কবির সম্মানে ভূষিত করেছেন, ওখানেই তাকে কবর দেওয়া হলো। আসলে মানে কবির ইচ্ছাটা আসলে দুটো দেশের টানাটানিতে আসলে কবি তো কোনো দেশ কাল রাজ্যের গণ্ডির মধ্যে আটকে রাখা যায় না কবিকে, তাই না? একদমই ব্যাপারটা তো, কিন্তু আমরা তো সেটা করি, আমরা ভাগাভাগি করি। একদমই তাই, মানে নিজের স্বার্থের জন্য আমাকে যা যা করার করতে হবে। তো আমার খুব জানতে ইচ্ছা করছে যে আমরা যারা চোখ দিয়ে দেখি, আমার খুব জানতে ইচ্ছা করছে, এটা আমি সুমন জিনকে আমাকে বলেছিল, আমার তখনই আমার এই প্রশ্নটা জেগেছিল যে আমরা তো চোখ দিয়ে দেখছি সবকিছু, সেখানে একটা সময় আমাদের চোখ থেমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে। আপনার সেইখান থেকে আপনি দেখছেন, কিভাবে দেখছেন, আপনি আমাকে কিভাবে ফিল করছেন, এটা আমার যেমন জানতে ইচ্ছা করছে, আমার বন্ধুদেরও জানতে ইচ্ছা করছে। এই জায়গাটা আমি একটু জানতে চাই। আসলে আমি শুরু করি হেলেন কেলারের একটা কথা দিয়ে। হেলেন কেলার আপনারা জানেন যে খুব জনপ্রিয়, বিখ্যাত, এবং শুধু বিখ্যাত নয়, তিনি তার প্রমাণ করে দেখিয়েছেন কাজের মধ্য দিয়ে। হেলেন কেলার একটা কথা বলছেন, আই হ্যাভ নো সাইট বাট আই হ্যাভ ভিশন। একদম বাইরের দৃষ্টি অনেক সময় আমরা বাইরে তাকাই, আসলে তাকানো, দেখা আর অন্তর দৃষ্টি দিয়ে দেখা, অনুভব করা, এই তিনটের মধ্যে পার্থক্য আমরা সাধারণত গুলিয়ে ফেলি। তাকানো, আমরা অনেক সময় রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেখি, মানে তাকাই, কিন্তু সেই জিনিসটাকে আমরা মনে রাখি না, আমরা অগ্রাহ্য করে আমরা অন্য কিছু দেখি। ফলে এই যে দেখা, এই দেখাটা একটা সময় ছোটবেলা আমিও দেখতে পেতাম। আমি যখন ক্লাস 6-এ পড়ি, 6 পর্যন্ত পড়ি, তখন আমি দেখতে পেতাম। তারপর আমার নার্ভ গুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, ফলে আমি আস্তে আস্তে ভিশন কমতে থাকে। সেখান থেকে আস্তে আস্তে একটা সময় আমার পুরোপুরি ভিশন চলে গেল আর কি। এবার বিষয়টা হচ্ছে যে দেখুন, এই যে বাইরের দৃষ্টি দিয়ে দেখা, এই দেখাটা খুব কাজে লাগে। সত্যি কথা বলতে, যে এটা মনে হয় যে ধরুন আমি দেখতে পাই না, কখনো কখনো জীবনের বা মুহূর্তের একান্তে এসে মনে হয় যে কোনো কাজ যখন আমি করতে পারলাম না, তখন মনে হয় যে এটা যদি আমি দেখতে পেতাম তাহলে করতে পারতাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই দেখতে পাওয়ার অনেকগুলো পজিটিভ দিক আছে, কিন্তু দেখতে না পাওয়া তার মানে হচ্ছে জীবনে হেরে যাওয়া, এটা নয়। আসলে জীবন তো সংগ্রাম। স্বামী বিবেকানন্দ প্রত্যক্ষ প্রমাণ। স্বামী বিবেকানন্দ বলছেন যে যে শিক্ষা আমাদের জীবন সংগ্রামে বেঁচে থাকতে সাহায্য করে না, সে শিক্ষাকে তিনি শিক্ষা বলছেন না। ফলে জীবন সবচেয়ে বড় আমার কাছে শিক্ষক। আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষ সমস্ত রকমের প্রতিকূলতাকে অতিক্রম করতে পারে, যদি তার ইচ্ছে থাকে। এই ইচ্ছে আর জীবন সংগ্রামে লড়াই করার মানসিকতা। আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম যখন আমি নরেন্দ্রপুরে পড়তে স্বামী বিবেকানন্দের। স্বামী বিবেকানন্দ আমার কাছে শুধুমাত্র মহাপুরুষ নন, তিনি আমার আদর্শ, তিনি আমার পথপ্রদর্শক।
আমরা ওখানে একটা ব্লাইন্ড ভয়েস একাডেমি বলে স্কুল আছে, হ্যাঁ। যেখানে শুধুমাত্র ব্লাইন্ড ছেলেরাই পড়ে। তা প্রচুর ছেলে মেয়েই আজকে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা সম্মানের সঙ্গেই কাজ করছে। ফলে এবার এটা হতে পারে যে ধরুন আমি আপনাকে দেখতে পাচ্ছি না, এবার আমার মনের মধ্যে না আপনার একটা ছবি তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা। এবার ধরুন কি রকম উদাহরণ, যে কোনো একজন মানুষকে আপনি দেখেননি, তার লেখা পড়ে তাকে আপনার ভালো লেগেছে, হ্যাঁ। তার একটা ছবি আপনার মনের মধ্যে তৈরি হয়ে যায়। আপনি শুধু ওই মানুষটাকে দেখার পরে আপনার মনের ছবিটা আর ওই মানুষটার ছবিটাকে মেলান। আমরা যখন মেলে না তখন আমরা বলি না আমরা ওনাকে এইরকম ভাবিনি। একদম। কিন্তু আমরা আমাদের যারা দৃষ্টিহীন তথাকথিত, আমাদের মনের মধ্যে সেই ছবি তৈরি হয়ে যায়। এবার সেই ছবিটা ঠিক মানে অনেক কিছু থাকে না যে অনির্বচনীয়, সবসময় যে ভাষা দিয়ে শব্দ দিয়ে প্রকাশ করা যায় সেই ছবিটাকে, তা নয়, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়। শুধুমাত্র আপনার কণ্ঠস্বর শুনেই আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়। এই জায়গাটা যারা মনে করুন দেখতে পায় না, তাদের মধ্যে হ্যাঁ একদমই তৈরি হয়ে যায়। ফলে সেখান থেকে মানুষকে শুধু তাই নয়, এটা হয়তো এটা অলৌকিক শক্তি বলে কিছু নয়। এটা খুব দেখুন, আমার যদি একটা হাত না থাকে, আমার অন্য একটা হাত অনেক বেশি অ্যাক্টিভ হবে। আমার যখন চোখটা বন্ধ হয়ে গেছে, তখন আমার বাকি ইন্দ্রিয়গুলো এই চোখের অভাবটা পূরণ করার জন্য অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। ফলে আপনার সঙ্গে কথা বলে শুধু আপনাকে আপনার ছবি মনের মধ্যে তৈরি হচ্ছে না, আপনার বৈশিষ্ট্যগুলো আপনি কি রকম হতে পারেন তার একটা ধারণাও কিন্তু মনের মধ্যে তৈরি হয়ে যায় যারা দৃষ্টিহীন তাদের। ফলে এই মানে জীবনের অভিজ্ঞতা থেকে মোটামুটি এইগুলোই পেয়েছি। ফলে এবং এটা মনে হয় যে শুধুমাত্র মানে মানুষের সঙ্গে, আমার তো প্রচুর বন্ধু আছে যারা বিভিন্ন জায়গায় রয়েছে, যারা দেখতে পায়, প্রচুর বন্ধু বান্ধবী আছে যারা দেখতে পায়, তাদের সঙ্গে কথাও যখন বলি তখন এটা ফিল করতে, দেখুন সবকিছু তো দেখে হয় না। আপনি যার সঙ্গে ফোনে কথা বলছেন তার সঙ্গে তো তাকে আপনি দেখতে পাচ্ছেন না সবসময়, এখন ভিডিও কলিং হচ্ছে দেখতে পাচ্ছেন, কিন্তু সবসময় আগে তো দেখতে পেত না, এখনো সবসময় দেখা যায় না। কিন্তু সে কিরকম কি অবস্থায় কথা বলছে সেটা যেমন আপনি অনুভব করেন, কারণ করতে হয়, তেমনি আমরাও সেইভাবেই অনুভব করি আর কি। বন্ধুরা, আমি কি বলবো, আমি আর প্রশ্ন করতে পারছি না, আমার মনে হচ্ছে শুধু আপনার কথাই আমি শুনে যাই। হ্যাঁ, তো এবার তো পড়াশোনার ব্যাপারটা, এই যে পড়াশোনা অনেকটা পড়তে হয়, তো আপনি কিভাবে পড়াশোনা করেছেন? দেখো, পড়াশোনা বলতে আমি যখন আমি যেহেতু বাংলার উপর, তাই না, বাংলা প্রচুর পড়া। এবার বিষয়টা হচ্ছে যে যখন আমরা প্রথম ব্লাইন্ড হয়ে গিয়েছিলাম, যখন দৃষ্টি হারিয়ে ফেললাম, তখন আমাদের একটা সিস্টেম শিখতে হতো, তার নাম ব্রেল সিস্টেম। হ্যাঁ, ব্রেল হাত দিয়ে পড়া। আজকে সেটা আনা হয়নি, আনলে ভালো হতো, তাহলে দেখাতে পারতাম দর্শকদের। এবং কিন্তু ওটা যেহেতু মানে ব্রেল প্রেস উত্তর পূর্ব ভারতে মাত্র একটাই, সেহেতু সব ভাষারই যেহেতু বই লিখতে হয়, সেই কারণে ওরা হায়ার এডুকেশনের জন্য কোনো বই লিখতে পারে না। সেই কারণে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে অডিও, আমরা রেকর্ড করাই, একটা বইকে রেকর্ড করাই, রেকর্ড করি, তারপর সেটা আমরা শুনি। হ্যাঁ, এইভাবেই করি। এবং এখন তো টেকনোলজি অনেক উন্নত হয়েছে, এখন আমরা কম্পিউটারই ইউজ করি, কম্পিউটারে আমরা রেকর্ড করি বা নেট থেকে ডাউনলোড করি, আমরা নিজেরাই লিখি। কম্পিউটারে একটা সফটওয়্যার আছে জজ, সেই সফটওয়্যারটা স্ক্রিনে যেটা লেখা উঠছে সেই লেখাগুলো সব পড়ে দেয়। আবার একটা এনভিডিএ বলে একটা সফটওয়্যার আছে, সেটা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ, ভারতবর্ষের যে কোনো ল্যাঙ্গুয়েজ ওরা সেটা পড়ে দেয়। জজটা শুধু ইংলিশ পড়ে, কিন্তু এনভিডিএটা বাংলাও পড়ে। আমি একটা ব্লাইন্ডের নাটক দেখেছিলাম, আমি অবাক হয়ে গেছি যে আমরা মানে কি বলবো, এই তথাকথিত আমরা বলা হয় সুস্থ ব্যাপার, যে মানে ওরা যে এত সুন্দর দাদা নাটকটা করলো, আমার মনে হলো যে আমাদের থেকে ওরা অনেক এগিয়ে আছে। হ্যাঁ, এবং আমি এর সঙ্গে জড়িত ছিলাম বেশ কিছুদিন। ব্লাইন্ড অপেরা, হ্যাঁ ব্লাইন্ড অপেরা নাটকই দেখেছিলাম। ওরা নাটক করে এবং অসাধারণ নাটক করে বিভিন্ন জায়গায়, এবং শুধু এই স্টেটে নয়, এই স্টেটের বাইরেও ওরা দেশের বাইরেও যাচ্ছে, ওরা বিভিন্ন রকমের শো করে। এবং ওরা নাটক যদি না বলে দেয় কেউ বুঝবে না যে ওরা ব্লাইন্ড।
ওরা অসাধারণ নাটক করে এবং এটা কালচারটা তৈরি হয়েছে। দেখুন এখানে প্রচুর ছেলেরা আছে যারা নরেন্দ্রপুর থেকে এসছে। আমাদের নরেন্দ্রপুরে প্রতি বছর বিতর্ক প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা, মিউজিক প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, নাটক প্রতিযোগিতা এসব হতো। আমরা ছোটবেলা থেকেই নাটক করেছি, প্রচুর নাটক করতাম প্রতি বছর। রামকৃষ্ণ মিশনে বড় হওয়া মানে আমি একটু যুক্ত আছি তো জানি, তো ওখানে ডিসিপ্লিন যেমন একদম সত্যি, মানে আপনার খুব ভাগ্যটাও ভালো যে আপনি ওই রকম পরিবেশে নিজেকে তৈরি করতে পেরেছেন। আপনাদের সময় অধ্যক্ষ মহারাজ কে ছিল? আমাদের সময় স্বামী অশোকানন্দ বিষ্ণু মহারাজ। আচ্ছা, বিষ্ণু মহারাজ। বিষ্ণু মহারাজ ছিলেন। আর কলেজের প্রিন্সিপাল ছিলেন সত্যদা, সত্য মহারাজ, স্বামী সুপর্ণানন্দ। এখন ইনস্টিটিউটের এখন রয়েছে। আমি তো কালকে ওনার সাথে দেখা করলাম। উনি আমার আবৃত্তি এত ভালোবাসেন। আমার যে অ্যালবামটা বেরিয়েছিল রবীন্দ্রনাথের রাগার থেকে, আমরা দুজনে বন্ধুরা, আপনারা ভাবেন না আমি বিজ্ঞাপন করছি না, আমি দাদাকে শেয়ার করছি এই ব্যাপারটা। উনি উদ্বোধন করেছিলেন। তারপর আমি গোল পার্কে গেলে উনি আমার গাল ধরে আদর করেন। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে বেল বাজিয়ে বলে শিবাজি এসছে, ওকে খাইয়ে পাঠাবে। এইটা আমার জীবনের পরম প্রাপ্তি। আমি বলছি তো, আমি এই আবৃত্তি নিয়ে এমন এমন মানুষের কাছে পৌঁছেছি যেটা আমার ভাববার বিষয় না। আমি এবং বলতেই পারি অন ক্যামেরায়, আমার কোনো অসুবিধা নেই, আমি এবং বাদল মহারাজ, স্বামী শকতানন্দজি মহারাজ এক টেবিলে বসে খেয়েছি। এবং মহারাজ বলছেন, যখন ওই মহারাজদের খাবার মানে জানেন তো, যেখানে আমরা প্রোগ্রাম করতে গেছি সমস্তটাই মহারাজকে দিচ্ছি, মহারাজ বলছে শিবাজিকে দাও, শিবাজিকে দাও। মানে এই মানুষগুলোকে দেখে না, মানে আমার অনেক কিছু শেখার আছে। এবং সত্যি আমি আমার জীবনটা আমি ধন্য, মানে এই মহারাজদের সংস্পর্শ পেয়ে। এবং আর সুপর্ণানন্দজি কথা বললেন, উনি এত ছাত্রদের ভালোবাসেন, মানে সত্যি মানুষটা এত সুন্দর কথা বলেন, সেই মানে আমি খুব আপ্লুত হয়ে যাচ্ছি ওনার কথা বলতে গিয়ে। তো আমরা রিসেন্টলি একটা প্রোগ্রাম আমি করে আসলাম, বারাসাতে গিয়েছে, তো মহারাজকে বলছে, মহারাজকে প্রণাম করে আমি কি করেছি, আমার মোবাইলে উনি যে আমার সিডিটা উদ্বোধন করেছে, আমি এটা দেখি, মহারাজ দেখুন তো চিনতে পারেন। মহারাজকে সাথে তো সবাই যেতে পারে না, ভয় পায়। আর আমরা যেহেতু আমাদের গেস্ট রুমে রয়েছে, মহারাজ খাচ্ছেন, আমাকে দিচ্ছেন, আমি একটা প্রসাদ হিসেবে খাচ্ছি। মহারাজ বললো, মহারাজ এটা দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন? বলছি, এটা কবে করেছিস? মানে অসাধারণ, অসাধারণ। খুব মানে আমার খুব মনে পড়ে যে আমি একটা সময় ব্লাইন্ড ক্রিকেট খেলতাম এবং আমি একটা সময় বেঙ্গলেরও ক্যাপ্টেন ছিলাম। আমরা প্রচুর ন্যাশনাল খেলেছি, প্রচুর। এবং সেখানে একটা সময় মনে আছে, যখন আমাদের তো 11-12 নরেন্দ্রপুর কলেজে পড়তে হয়েছিল, তখন কলেজেই ছিল 11-12। এবার পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষা, এবার আমাদের খেলা পড়েছে চেন্নাইতে। এবার আমরা তো জানি যে কিছুতেই সত্যতা ছাড়বেন না, মানে কেউ ছাড়বেন না, সত্যতা বলে নয়। আমি সত্যতাকে গিয়ে বললাম যে সত্যতা, আমার খেলা পড়েছে, বলছি যে এটা খেলে কি তুই বিদেশে যেতে পারবি? তুই খেলা খেলে কি তোর ভবিষ্যৎ হবে? তা আমি বিদেশে যেতে পারবো কিনা জানি না, তবে চ্যাম্পিয়ন হলে আমাদের নিউজিল্যান্ডে খেলা আছে। বলছি যা যা যা, তোরা যা, গিয়ে খেল, কোনো অসুবিধা নেই। উনি বললেন যে টেস্ট পরীক্ষা আমি টেস্ট পরীক্ষা ঠিক আগের দিন ফিরেছিলাম, সত্যতা কিন্তু অ্যালাউ করেছিলেন, অন্য কেউ হলে কিন্তু অ্যালাউ করতেন না। ফলে সত্যদা এবং সত্যদার কাছে আমরা সব কথা শেয়ার করতে পারতাম। খুব ভালো মানুষ ছিলেন সত্যদা। আর এত স্টুডেন্টদের ভালোবাসেন না, মানে এরকম, মানে সত্যি, মানে আমি তো স্টুডেন্ট হিসেবে ওনাকে পাইনি, আমি আবৃত্তিকার হিসেবে ওনাকে পেয়েছি। মানে সত্যি আমি খুব আপ্লুত, মানে আমি খুব ধন্য। মানে এই মিশনে যেমন চান্স পাওয়া যায় না, আপনি তো জানেন ওখানে ট্যালেন্ট ছাড়া তো পারফর্ম দেয় না। হ্যাঁ, এই জায়গাগুলো এখনো সেই জায়গাটা ধরে রেখেছে। তো এবার কিছু একটু শুনবো। আমি আমার লেখা একটা কবিতা বলি। একদম। কবিতাটার নাম হচ্ছে ফিরে দেখা। দুটি গ্রহের মধ্যেখানে আমার বসত বাড়ি, সমস্ত দিন মেতে আছি শূন্য নিয়ে খেলায়। ভালোই আছি, সুখেই আছি, জিতি কিংবা হারি, নিজেকে তাই বিলিয়ে দিলাম হেলির ছোট্ট ভেলায়। হয়েছে আমি সে পথগামী, উল্কা যে পথে নামে, ফুরিয়ে গেছে কচুরি পানা মৃত বাসর ঘরে। পরাজয়ের নীরবতাটুকু পাঠিয়ে দিলাম খামে, নিজেকে তাই বিলিয়ে দিলাম দিনের অন্ধকারে। রাতের ঘুম নিয়েছে কেড়ে তোমার রক্ত জবা, আকাশখানা ফুরিয়ে গেছে ছাতিম গাছের তলে। মনের মধ্যে জমেছে কত মৃত বাঘের থাবা, পাহাড় চেরা ঝর্ণা কাঁদে আমার চোখের জলে।
উষর বালির ধূসর পাতায় ফণি মনসার ভিড়ে উছলে ওঠা দিগন্তময় মাতাল আধির হাসি, ঘুমন্ত চাঁদ উঠেছে জেগে প্রদীপের বুক চিরে, সবুজের ডাক এসেছে আবার ছড়িয়ে মরণ রাশি। তাই গুলমোহরের শাখায় পাতায় তোমার আনাগোনা, আবার নতুন কুড়ি ধরে যদি সে গান যাবে কি শোনা? সত্যি তাই অমরেশ দা, আমার খুব ইচ্ছে করছে আরো কিছু শুনি, কিন্তু সময় বলছে এবার শেষ করতে হবে। তাই যে প্রশ্নটা করে শেষ করব, আমি এটা সবাইকে করি, যে শিবাজির সাথে আড্ডা দিতে কেমন লাগছে বা কেমন লেগেছে, যদি প্রশ্ন করা হয়। এটা সত্যি কথা বলতে জীবনের একটা নতুন একটা অধ্যায়। হ্যাঁ, যে অধ্যায়টা মানে তো আজকে তোমার সঙ্গে প্রোগ্রাম করতে এসে এত ভালো লাগছে, মানে আমার মনে হচ্ছে যে সেই যেন আমি ছোটবেলায় সেই নরেন্দ্রপুরে ফিরে যাচ্ছি, যেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম ভীষণ ভাবে। কিন্তু সেই জায়গাটায় আজকে দীর্ঘদিন পিছিয়ে গিয়ে সেই জায়গাটা ফিরে পেয়েছি, আর এই জায়গাটা তুমি ফিরিয়ে দিলে আমার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আবারও কোনোদিন পাবো, এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতন অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন।